কিন্তু বলতে বলতেই তার সহসা মনে হলো, দেখো তোমরা এই এক্সট্র্যাক্টটা চিনতে পারো কিনা। এটা লালু গল্পের একটা অংশ। তাহলে এই এক্সট্র্যাক্টের উপরেই আজকে আলোচনা করব। এর প্রশ্নগুলো হচ্ছে, আলোচ্য অংশে কার কী মনে হয়েছিল, কোন প্রসঙ্গে তার এমন মনে হয়েছিল, মনে হওয়ার পর সে কি করল, ঘরে গিয়ে কী বা দেখল। আলোচ্য অংশটি বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু ছোট গল্পের অংশ। গুরুদেবের অর্থাৎ স্মৃতিরত্নের এই চরম হেনস্থার ব্যাপারে লালুর মা নন্দরানীর মনে হলো ব্যাপারটা হয়তো তার ওই দুরন্ত শয়তান ছেলে লালুর একটা বুদ্ধি। গুরুদেব আসার পর রাতে খাওয়া দাওয়া সেরে সবাই ঘরে ঘুমোতে গেল। স্মৃতিরত্নমশাই পরিপাটি সুকোমল শয্যায় গা এলিয়ে মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করে নিদ্রায় আচ্ছন্ন হলেন। হঠাৎ মাঝরাতে পেটের ওপর বরফের ঠান্ডা জল পড়ায় তিনি মনে করলেন ছাদ ফেটে বর্ষার জল পড়ছে। খাট সরিয়েও তিনি রেহাই পেলেন না। যেখানেই যান, যেখানেই সরান, সেখানেই জল। শেষে ছাদ ভেঙে পড়ার ভয়ে তিনি ঘরের বাইরে বেরিয়ে এসেন। চেঁচিয়ে ডাকেন, কিন্তু কোনো সাড়া নেই। ঘন অন্ধকারে বারান্দায় লালুর বাবার গরিব মক্কেলদের বসার বেঞ্চিটিতে আত্মমর্যাদা নষ্ট হবে জেনেও বসে পড়লেন। কিন্তু সেখানে প্রচণ্ড মশার উৎপাত। শেষে মশাদের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করে যতটা সম্ভব পিঠ বাঁচিয়ে একসময় ঘুমিয়ে পড়লেন। এদিকে সকাল হলো। ভোর থাকতেই নন্দরানী গুরুদেবের এই এত পরিচর্যার জন্য নিচে নেমে গুরুদেবের ঘরে গিয়ে দেখেন সব এলোমেলো লণ্ডভণ্ড। গুরুদেবের তো দেখা নেই। শেষে বারান্দার এক কোণে গুরুদেবকে আবিষ্কার করেন। তিনি ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে গুরুদেবের এইরকম দশার কারণ জানতে চাইলেন। স্মৃতিরত্নমশাই অনায়াসে বললেন যে নতুন বাড়ি করলেও ছাদ কোথাও আর আস্ত নেই। সারা রাতের বৃষ্টি বাদল তো তার বাইরে পড়েনি, সবই তার গায়ের ওপর পড়েছে। খাট টেনে যেখানেই নেন সেখানেই জল। পাছে মাথার ওপর ছাদ ভেঙে পড়ে এই ভয়ে পালিয়ে বারান্দায় আসেন। কিন্তু সেখানেও তো রক্ষে নেই। পঙ্গপালের মতন পশ্চিমে সেই ডাঁশ মশা ঝাঁকে ঝাঁকে এসে যেন খেয়ে নেওয়ার চেষ্টা। এদিক ওদিক ছোটাছুটি করেও লাভ হয়নি। গায়ের অর্ধের রক্তই বোধহয় শেষ। গুরুদেবের মুখ থেকে তার দুরবস্থার সমূহ একটা বর্ণনা শুনে যেন অশ্রু সজল হয়ে যায় তার কণ্ঠ। যে ওখানে একটা কোট করে আমরা যদি অংশটাকে ইনডাইরেক্টলি লিখবো, কিন্তু ডাইরেক্টলি লিখবে না। আমি এটা বলছি তোমাদের ডাইরেক্ট স্পিচেই। কিন্তু বাবা, বাড়িটা যে তেতলা, আপনার ঘরের ওপর আরও যে দুটো ঘর আছে, বৃষ্টির জল তিনটে ছাদ ফুঁড়ে নামবে কি করে? অর্থাৎ এখানে অশ্রুসজল কণ্ঠে নন্দরানী স্মৃতিরত্নের উদ্দেশ্যে বলেছিল যে সেই বাড়িটা তেতলা, তো সেইভাবে তো বৃষ্টির জল তিনটে ছাদ ফুঁড়ে নামতে পারে না। গুরুদেবের দুরবস্থার কথা শুনতে শুনতে নন্দরানীর এমনই মনে হয়েছিল। এরকম মনে হওয়ার পর নন্দরানী আর দেরি না করে ছুটে গুরুদেবের বিছানার কাছে চলে যান। লালুর মা নন্দরানী ঘরে গিয়ে ঠাকুর মশায়ের এই বিছানা, গুরুদেবের এই বিছানা হাতড়ে দেখলেন যে বিছানার মাঝখানে চাদর অনেকখানি সত্যি ভিজে গেছে এবং মশারি বেয়ে ফোঁটা ফোঁটা জল ঝরছে। তিনি তাড়াতাড়ি নামিয়ে দেখলেন ন্যাকড়ায় বাঁধা এক চাঙড় বরফ। তখনই সবটা তার বুঝতে অসুবিধে হলো না যে ঘটনাটা কে ঘটাতে পারে। গুরুদেবের বিছানা দেখার পর নন্দরানী যেন পাগলের মতন ছুটে বাইরে এলেন। চাকরদের যাকে সামনে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন যে ওই দুরন্ত লালুকে ধরে আনার জন্য। আর যদি সহজে না আসে তাহলে সেই বজ্জাতটাকে যেন মারতে মারতে নিয়ে আসা হয়। অর্থাৎ তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা তার মা কিন্তু করবে বলেই ভেবেছে। আজকের আলোচনা পর্ব এখানেই শেষ হলো। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।